ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। কাফকা হিবিনো একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে, যে কাজুসদের দেহ ধ্বংস করে দেয়, যাদের ধ্বংস করেছে অ্যান্টি কাইজু ডিফেন্স ফোর্স, জাপানকে কাইজুদের হাত থেকে রক্ষা করার দায়িত্বে থাকা সামরিক সংগঠন। এরপর প্রথমে সে নিজেই ডিফেন্স ফোর্সে যোগ দিতে চেয়েছিল, কিন্তু পরীক্ষায় বারবার ব্যর্থ হয় এবং বয়স বেড়ে যাওয়ায় সে হাল ছেড়ে দেয়। তবে পরে সে জানতে পারে ডিফেন্স ফোর্স তাদের নিয়োগের বয়স সীমা বাড়িয়ে ৩২ করেছে, ফলে আবারও তার সুযোগ তৈরি হয়। কাজে নতুন সহকর্মী ও ডিফেন্স ফোর্সে যোগ দেওয়ার ইচ্ছা থাকা রিনো ইচিকাওয়ার সঙ্গে থাকাকালে তাদের ওপর আক্রমণ করে হানজু নামের এক ইয়োজু। দুজনে মিলে ইয়োজুকে কিছুটা সময়ের জন্য থামিয়ে রাখে, আর ঠিক তখনই এসে হাজির হয় ডিফেন্স ফোর্সের তৃতীয় ইউনিট, যার নেতৃত্বে রয়েছে ক্যাপ্টেন মিনা আশিরো, কাফকার শৈশবের বন্ধু, যার সঙ্গে সে একদিন কাইজুর বিরুদ্ধে একসাথে লড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পরে হাসপাতালে রিনোর উৎসাহে কাফকা সিদ্ধান্ত নিয়ে আরেকবার চেষ্টা করবে ডিফেন্স ফোর্সে যোগ দিতে, কিন্তু ঠিক তখনই একটি পরজীবী কাইজু তাকে আক্রমণ করে এবং তার মুখ দিয়ে শরীরে প্রবেশ করে, ফলে সে এক অদ্ভুত মানব কাইজু রূপে রূপান্তরিত হয়। এক রোগী তার উপস্থিতি জানিয়ে দিয়ে, যার ফলে কাফকা ও রিনোকে পালিয়ে যেতে হয়। দেন পোস্ট ক্রেডিট দৃশ্যে মিনাকে ডাকা হয় তার স্কোয়াডকে নিয়ে হাসপাতালে দেখা দেওয়া কাইজুকে ধ্বংস করতে। মিনার নির্দেশে স্কোয়াড ঘটনাস্থলের দিকে রওনা হয়, যেখানে কাইজুকে দেখা গেছে। এদিকে কাফকা ও রিনো হাসপাতাল থেকে পালিয়ে ডিফেন্স ফোর্সের চোখে এড়িয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় কাফকা হঠাৎ করে একটি ইয়োজুর উপস্থিতি টের পায়, যেটি মাটির নিচ থেকে উঠে এসে একটি বাড়িতে আক্রমণ করে এবং সেখানে এক নারী ও তার মেয়েকে ফাঁদে ফেলে। কাফকা হস্তক্ষেপ করে, ইয়োজুকে মেরে ফেলে এবং মা মেয়েকে রক্ষা করে। ছোট্ট মেয়েটি কাফকাকে ধন্যবাদ জানায় তার সাহসিকতার জন্য। এরপর মিনা ও তার স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায় এবং মেয়েটির কাছে জানতে চায় কি ঘটেছিল। মেয়েটি জানায় এক ভালো কাইজু তাকে ও তার মাকে বাঁচিয়েছে, যা শুনে মিনা অবাক হয়ে যায়। ৩ মাস পর কাফকা এখন কাইজু নাম্বার ৮ নামে পরিচিত, কারণ সে এখনও ধরা পড়েনি। কাফকা ও রিনো ডিফেন্স ফোর্সের পরীক্ষার প্রথম ধাপ পাস করে। দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য তারা প্রশিক্ষণ এলাকায় পৌঁছায়, যেখানে তাদের দেখা হয় আরও এক রিক্রুট কিকোরু শিনোমিয়ার সঙ্গে। কিকোরু খেয়াল করে কাফকার গায়ে কাইজুর গন্ধ। রিনো তখন তাকে জানায় সেও কাফকা কাইজুর মৃতদেহ পরিষ্কারের কাজ করে, যাতে কিকোরুর সন্দেহ কিছুটা দূর হয়। কাফকা ও রিনো পরীক্ষার শারীরিক অংশ শুরু করে, যেটি কাফকা খুব কষ্টে পাস করে এবং পরে পৌঁছে যায় সক্ষমতা পরীক্ষায়। এই পরীক্ষার তত্ত্বাবধায়ক তৃতীয় ইউনিটের ভাইস ক্যাপ্টেন সোশিরো হোশিনা জানান, পরীক্ষার্থীদের একটি প্রশিক্ষণ এলাকায় হানজু দ্বারা পরিচালিত একদল ইয়োজুকে নির্মূল করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কাইজুর মাংসপেশির তন্তু দিয়ে তৈরি পাওয়ার স্যুট দেওয়া হয়, যা তাদের শক্তি বাড়ায় এবং একটি শিল্ড দিয়ে। যদি শিল্ডই সক্রিয় হয়, তাহলে সেই পরীক্ষার্থী ব্যর্থ বলে বিবেচিত হবে। এই স্যুটের যুদ্ধ ক্ষমতা শতাংশে প্রকাশ করা হয়, যেখানে কাফকার আউটপুট 0%, একমাত্র তারে। তবুও কাফকা তার কাইজু সম্পর্কিত জ্ঞান কাজে লাগিয়ে অন্যদের সহায়তা করে টার্গেট ধ্বংস। কিন্তু এক সময় এক ইয়োজু তার ওপর আক্রমণ করে এবং গুরুতরভাবে আহত করে, এবং পরীক্ষার এই ধাপ শেষ হয়। কিন্তু হঠাৎই এক বুদ্ধিমান মানবাকৃতির কাইজু কিকোরুর ওপর আক্রমণ করে এবং মৃত সব ইয়োজু ও হানজুকে পুনরুজ্জীবিত করে। সেই কাইজু হানজুকে কিকোরুর ওপর হামলা করতে আদেশ দিয়ে এবং কিকোরু তা প্রতিরোধের চেষ্টা করে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিকোরুর বাবা ডিফেন্স ফোর্সের ডিরেক্টর জেনারেল ইসাও শিনোমিয়া কিকোরুর কাছে নির্ভুল যুদ্ধকৌশল প্রত্যাশা করেন তার মায়ের স্মৃতিতে, যিনি এক কাইজুর হাতে নিহত হন। কিকোরু প্রাণপণ লড়াই করলেও সে গুরুতর আহত হয়। ঠিক যখন সে মৃত্যুর মুখোমুখি, তখন কাফকা এসে উপস্থিত হয়, রূপান্তরিত হয় কাইজুতে এবং হানজুকে ধ্বংস করে। কিকোরু তখন জ্ঞান হারিয়ে ফেলে। মিনা ও শশিরো ধ্বংসপ্রাপ্ত হানজুর স্থান পরিদর্শন করে। শশিরো সন্দেহ করে এটি ৩ মাস আগে কাফকা যে ইয়োজুকে হত্যা করেছিল তার সঙ্গে সম্পর্কিত। কিকোরু হাসপাতালে আরাম নিচ্ছে, তখন শশিরো তাকে প্রশ্ন করে, তুমি কি পুনরুজ্জীবিত হানজুকে হত্যা করেছ? কিকোরু মিথ্যা বলে, হ্যাঁ, আমি করেছি। সেই মানবাকৃতির কাইজু সংবাদ প্রতিবেদন শুনে তার চেহারা পরিবর্তন করে একজন মানবা কাইজু পরিচ্ছন্নতা কর্মীর মতো হয়ে যায়।
পরীক্ষা পরে রিনো ও কিকোরু অফিসার হিসেবে ডিফেন্স ফোর্সে অন্তর্ভুক্ত হয় আর কাফকা সোশিরোর সুপারিশে ক্যাডেট হিসেবে গণন করা হয়, যাকে আরও প্রশিক্ষণ দেয়া হবে। কিন্তু গোপনে সোশিরো সন্দেহ পোষণ করে যে কাফকা কিছু লুকিয়ে রেখেছে, কারণ পরীক্ষার সময় তার জীবনের সংকেত ধরা পড়েনি, যদিও নাবন্ড ৮ ফর্টিটিউড লেভেল পড়া হয়েছিল। কিকোরু কাফকা ও রিনোর সঙ্গে তার শক্তি নিয়ে কথা বলে এবং প্রতিশ্রুতি দিয়ে গোপন রাখার সাথে সতর্ক করে যে ডিফেন্স ফোর্স হয়তো তাকে ফেলে দেবে, কারণ নাবন্ড কাইজুদের ব্যবহার হয় শক্তিশালী অস্ত্র তৈরির জন্য। কাফকা ও রিনো নতুন রিক্রুট ইহারো ফুরুহাশি, হারুইচি ইজুমো ও ওই কাগারাগির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, আর কাফকা জানায় যে সেও মিনা শৈশবের বন্ধু, যা সুশিরো অজান্তেই শোনে, যা মৃত হওয়ার পরও সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। সুশিরো তার সাহায্যের জন্য কাফকাকে ধন্যবাদ জানায়, আর এই তথ্য অন্যান্য প্ল্যাটুনের কাছে পৌঁছে যায়। শহরের এক এলাকায় রিনো ও এহারু ইয়োজুদের নির্মূল করতে গিয়ে তারা মানবাকৃতির কাইজুর সম্মুখীন হয়। সে মানুষের ছদ্মবেশে ডিফেন্স ফোর্স কিভাবে ইয়োজুর শরীরের গঠন সম্পর্কে জানতে পেরেছে তা নিয়ে বিভ্রান্ত। হিউম্যানয়েড কাইজু রিনো ও এহারুর ওপর আক্রমণ চালায় এবং এহারুকে গুরুতর আহত করে। রিনো তৃতীয় ডিভিশনের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হিউম্যানয়েড কাইজু একটি মিমেটিক স্পেস তৈরি করেছে যা যোগাযোগ ব্লক করে। রিনো ও এহারু তাকে পরাস্ত করার চেষ্টা করে, কিন্তু সহজেই পরাজিত হয়। যখন হিউম্যানয়েড কাইজু তাদের হত্যা করতে যায়, তখন কাফকা এসে তাকে সহজেই পরাস্ত করে, কিন্তু তখন তৃতীয় ডিভিশনের ২ অফিসার এসে কাফকাকে হিউম্যানয়েড কাইজু শেষ করার আগে বাধা দেয়, আর সেই কাইজু পালিয়ে যায়। কাফকা এলাকায় থেকে পালিয়ে একটি গলিতে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় সোশিরো। সে কাফকা উপর আক্রমণ করে অভিযোগ করে যে কাফকা রিনো ও ইহারুর ওপর হামলা করেছে। সোশিরো তার স্যুটের লিমিটার খুলে দিয়ে, যাতে সে তার পূর্ণমুক্ত লড়াই ক্ষমতা ব্যবহার করতে পারে, এবং তৃতীয় ডিভিশনকে জানায় যে সে কাইজু নাম্বার ৮ কে নির্মূল করতে চলেছে। কাফকা নিজেকে রক্ষা করতে চেষ্টা করে যাতে ভাইস ক্যাপ্টেনকে আঘাত না করে পালিয়ে যেতে পারে। সোশিরো কাফকার কোর খুঁজে পেয়ে সেটি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু কাফকা সফলভাবে তার আক্রমণ প্রতিহত করে, সোশিরোর তলোয়ার ভেঙে দিয়ে এবং ধরা পড়া থেকে বাঁচে। সোশিরো মিনাকে জানে যে সে সন্দেহ করছে কাইজু নাম্বার ৮ হয়তো একটি দাই কাইজু, অত্যন্ত বিরল ও শক্তিশালী ধরনের কাইজু। অন্যদিকে ডিফেন্স ফোর্স কাইজু নাম্বার ৮ হিসেবে চিহ্নিত মানবাকৃতির কাইজুটি এক লোককে হত্যা করে, তাকে শোষণ করে, তার রূপ নেয় এবং লুকিয়ে পড়ে। মিশন শেষ হওয়ার পর তৃতীয় ডিভিশন একটি পার্টির আয়োজন করে তাদের সফলতা ও রিনো ও ইহারুর সুস্থতার জন্য। সোশিরো ঘোষণা করে যে কাফকা এখন অফিসিয়ালি ডিফেন্স ফোর্সের সদস্য, কারণ তার মিশনে অবদান রয়েছে। পরে মিনা কাফকাকে পদোন্নতি দিয়ে এবং জানায় এটা সোশিরোর সুপারিশে করা হয়েছে। মিনা যখন সদর দফতরে নম্বর না এর বিষয়ে এক বৈঠক যেতে বেশ ছাড়ে, কাফকা সোশিরোর কাছে যায়, যিনি তখন প্রশিক্ষণ নিচ্ছেন, এবং তার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানায়। একই সময়ে বেসের আকাশে একটি ঝাঁক উড়ন্ত কাইজু দেখা দেয়। ইয়াদের নেতৃত্ব দিচ্ছে নতুন এক মানবাকৃতির কাইজু। তারা তৃতীয় ডিভিশন বেসের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। উড়ন্ত কাইজুর দল বেসে অবতরণ করে এবং হামলা শুরু করে। সোশিরো প্রতিরক্ষা প্রচেষ্টা নেতৃত্ব দেয়, কারণ মিনা তখনও সদর দফতরে রয়েছেন। কাফকা ওই কাইজুদের শনাক্ত করে, তারা উইভার্ন প্রজাতির, যারা সাধারণত একাকী থাকে। সে এই তথ্য সোশিরো ও বাকি ডিভিশনকে জানায়। সোশিরো অনুমান করে উইভার্নরা এখন এক নেতার নেতৃত্বে জোট বেঁধেছে। নেতা হিসেবে আরেকজন বুদ্ধিমান মানবাকৃতির কাইজু চিহ্নিত হয়, যার ফর্টিটিউড লেভেল ৮.৩, যা তাকে দাই কাইজু হিসেবে শ্রেণীবদ্ধ করে। মানবাকৃতির কাইজুটি সোশিরোর ওপর আক্রমণ করে, কারণ সে বেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। এই সময়ে রিনো, ইহারু, হারুইচি এবং কিকোরুর সহায়তায় অন্য উইভার্নদের মোকাবেলা করার চেষ্টা করে। কিকোরুকে দেয়া হয়েছে একটি নৌকো, যা পূর্বে নির্মূল হওয়া হানজুর অবশিষ্ট থেকে তৈরি করা হয়েছে। সোশিরো মানবাকৃতির কাইজুর সঙ্গে লড়াই চালিয়ে যায়। তাকে প্রশিক্ষণ মাঠে নিয়ে গিয়ে তার পূর্ণ মুক্ত লড়াই শক্তি ব্যবহার করে প্রায় তার কোর ধ্বংস করে দেয়, কিন্তু মানবাকৃতির কাইজুটি কোর অক্ষত রেখে রূপান্তরিত হয়। তার আকার ও ফর্টিটিউড লেভেল 9.0 এ বৃদ্ধি পায় এবং আরও লড়াইয়ের প্রস্তুতি নেয়। সোশিরোর লড়াই চলতে থাকে, কিন্তু তার স্যুট তার শরীরে অতিরিক্ত চাপ পড়ায়
পূর্ণ শক্তি প্রকাশ বন্ধ করে দেয়। যুদ্ধ চলাকালীন সোশিরো মনে করে তার বাবা ও ঊর্ধ্বতনরা তাকে ডিফেন্স ফোর্সে যোগ দিতে ছেড়ে দিতে বলেছিল, কারণ সে যথেষ্ট দক্ষতায় আগ্নেয়াস্ত্র চালাতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয়, মিনা তাকে তার ডিভিশনে যোগ দিতে বলেছিল, কারণ তার দক্ষতা ভবিষ্যতের ছোট কাইজুদের বিরুদ্ধে কাজে লাগতে পারে। মিনার প্রতি বিশ্বাস মনে রেখে সোশিরো শারীরিক কষ্ট সত্ত্বেও লড়াই চালিয়ে যায়, যতক্ষণ না মানবাকৃতির কাইজু তাকে ধরে ফেলে। কাফকা তাকে বাঁচানোর জন্য রূপান্তরিত হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে মিনা ফিরে এসে কিকোরুর সাহায্যে তৃতীয় ডিভিশন ওই কাইজুকে নিয়ন্ত্রণে আনে। তাদের উদযাপন হঠাৎ থেমে যায় যখন তারা দেখতে পায় বাকি উইভার্ন কাইজুগুলো একত্রিত হয়ে এমন একটি বোমায় পরিণত হয়েছে যা পুরো শহরকে ধ্বংস করতে পারে। বাধ্য হয়ে কাফকা সবার সামনে রূপান্তরিত হয় তার কাইজু রূপে। বোমাটি আটকাতে লাফ দিয়ে এবং সেটিকে উপরের দিকে ঘুষি মারতে শুরু করে যাতে এটি শহর থেকে দূরে বিস্ফোরিত হয়। ধুলো পড়ে যাওয়ার পর মিনা এবং বাকি ডিভিশন কাফকার চারপাশে জড়ো হয়ে তাকে আটাক করে। ডিফেন্স ফোর্সের শীর্ষ কর্তৃপক্ষ, যার নেতৃত্ব দিচ্ছেন ইসাও শিনোমিয়া, তৃতীয় ডিভিশনকে আদেশ দিয়ে কাফকাকে আরিয়াকে সমুদ্র বেসের সদর দফতরে হস্তান্তর করার জন্য। তার পরিবহনের দায়িত্ব দেয়া হয় ডিফেন্স ফোর্সের ডেপুটি ডিরেক্টর কেইজি ইতামিকে। নির্যাতিত অবস্থায় মিনাকে কাফকাকে জানায় যে সেও তৃতীয় ডিভিশনের সবাই তাকে শত্রু হিসেবে দেখেন না এবং তাকে নিষ্পত্তি হতে সাহায্য করার জন্য সবকিছু করবে। রিনো, ইহারু, হারুইচি এবং অয়কে অন্যান্য ডিভিশনে পাঠানো হচ্ছে আরও প্রশিক্ষণের জন্য, আর তৃতীয় ডিভিশনের বেস পুনর্নির্মাণ করা হবে যা ধ্বংস হয়েছিল অন্য মানবাকৃতির কাইজু দ্বারা, যাকে এখন কাইজু নাম্বার 10 হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিকোরু তার বাবার সঙ্গে কথা বলে কাফকার জীবন বাঁচানোর জন্য অনুরোধ করে, কারণ সে তাকে অ্যাপটিটিউড পরীক্ষার সময় রক্ষা করেছিল। কিন্তু ইসাও তাকে কাফকার বুকের এক্স-রে দেখিয়ে বলে তার হৃদয় এখন একটি কাইজু কোর, তাই সে আর মানুষ নয়। এরপর ইসাও একটি কন্টেইনমেন্ট সেলের কাফকার সঙ্গে লড়াই শুরু করে তাকে নিষ্পত্তি করার জন্য। কাফকা তার মানবত্ব প্রমাণ করার জন্য কাইজু রূপ ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু ইসাওর স্যুট থেকে নির্গত শক্তি অনুভব করে এবং বুঝতে পারে যে ইসাও একটি নম্বরস অস্ত্র পড়েছে। এটা এমন একটি শক্তিশালী ডিফেন্স ফোর্স স্যুট যা পরাজিত নম্বর কাইজু থেকে তৈরি। ইসাও যখন মৃত্যু শ্বাস দিতে যাচ্ছিল, কাফকা পুরোপুরি রূপান্তরিত হয়ে পাল্টা আক্রমণ চালায়। কাফকার মনোজগতে রহস্যময় কাইজুটি তাকে গ্রাস করে এবং সে একটি গভীর খাদে পড়ে যায়। যখন বর্ষার কাফকা ইসাওকে আঘাত করতে যাচ্ছিল, খাদের মধ্যে সে মিনাকে তার হাত ধরতে কল্পনা করে, যিনি বলেন যে তিনি সর্বদা তার জন্য অপেক্ষা করবেন। এই কথাগুলো কাফকার মনে জাগ্রত হয় এবং সে নিজের কোর আঘাত করে, ইসাওকে হত্যার পথ আটকে দিয়ে। মিনাকে সদর দফতরে ডাকা হয় কাফকার সম্পর্কে তথ্য দিতে, যেখানে সে তার প্রচেষ্টা প্রশংসা করে এবং তার চরিত্র নিয়ে ইতিবাচক কথা বলে। ইসাও কাফকাকে দেখতে আসে এবং বোঝায় যে সে তাকে জীবিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্স ফোর্সের জন্য একটি সম্পদ হিসেবে, কিন্তু শীর্ষ কর্তারা এখনও তাকে কাইজু হিসেবে দেখে এবং তাকে মারা দিতে চায়। কাফকা বলে যে সে নিজেকে একজন অফিসার হিসেবে প্রমাণ করবে। তৃতীয় ডিভিশন খবর পায় যে কাফকার নিষ্পত্তি স্থগিত করা হয়েছে। কাইজু নাম্বার 9 তার নিজের আরেকটি সংস্করণের সাথে কথা বলে তার পরবর্তী পরিকল্পনা প্রস্তুত করতে।